ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 2.3 অঙ্কগুলো শুরু করছি। আজ আমি তোমাদের 1 থেকে এখানে 6 পর্যন্ত অঙ্কগুলো আছে, আর এইদিকে আছে 7 থেকে 14 পর্যন্ত। ঠিক আছে, তো আজ আমি তোমাদের 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ঠিক আছে, আর নেক্সট পার্টে আমি তোমাদের 8 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ঠিক আছে, তো দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। প্রথম অঙ্কটা বলেছে যে গত বছরে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। প্রথমে কি লিখব? প্রথমে লিখব গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত কি আছে বন্ধুরা? 4:1, তাই না? এবার গ্রামের মোট লোক সংখ্যা কত? গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 6,550 জন। তাহলে লিখব গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন। ঠিক আছে, এই 6,550 জনের মধ্যে স্বাক্ষর আর অক্ষর পরিচয়হীন লোক কত আছে সেটা বের করতে হবে। স্বাক্ষর মানে যারা পড়াশোনা জানে আর কি, বুঝলে? আর অক্ষর পরিচয়হীন মানে যারা পড়াশোনা জানে না। তো দেখো প্রথমে কি করতে হবে বন্ধুরা, স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার আনুপাতিক ভাগাড়টা বের করতে হবে, বুঝলে? তো লিখব স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার আনুপাতিক ভাগাড়। ঠিক আছে, যথাক্রমে। কেন যথাক্রমে লিখব? কারণ আমরা দুটোই একসাথে লিখব, যথাক্রমে। তো দেখো বন্ধুরা, স্বাক্ষর লোকের অনুপাত কত? 4। তাহলে প্রথমে 4 লিখব, আর নিচে কি করব? এই অনুপাত দুটোকে যোগ করব। অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ মানে দুটো পদকে যোগ করব, কোমা, আর অক্ষর হচ্ছে 1 আর নিচে যোগ করব। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? 4 আর নিচে 5, আর এটা 1 নিচে 5। তোমরা যদি ডাইরেক্ট 4/5 1/5 লেখো কোনো অসুবিধা নেই, তোমরা লিখতে পারো। তোমাদের নেক্সট অঙ্কগুলোতে আমি ডাইরেক্ট লিখবো, কেমন? তাহলে দেখো মোট হচ্ছে 5 ভাগ। দেখো 4:1 মানে হচ্ছে মোট 5 ভাগ। 5 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে স্বাক্ষর আর 1 ভাগ হচ্ছে অক্ষর পরিচয়ী লোক, বুঝলে? তো লিখব সুতরাং স্বাক্ষর লোকের সংখ্যা। আচ্ছা দেখো বন্ধুরা, প্রথমে লিখব মোট লোক সংখ্যা, মোট জনসংখ্যাটা লিখব 6,550 ইন্টু এই যে স্বাক্ষর লোকের সংখ্যার আনুপাতিক ভাগাড় কত বন্ধুরা? 4/5। এখানে লিখব 4/5, এত জন। ঠিক আছে, কাটাকাটি করব, 5 × 5 থাকবে 1 আর 5 15, 3 × 5 15, 5 5 × 5 আর 0 কত পেলাম? আমরা 1,310। এবার কি করব? 4 দিয়ে গুণ করব, 4 0 0, 4 × 4, 3 × 4 12, 2 হাতের 1, 4 × 4 5, 5,240 জন। 5,240 জন হচ্ছে স্বাক্ষর লোক। ঠিক আছে, এবং অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা, লোকের সংখ্যা। ঠিক আছে, আচ্ছা অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কীভাবে বের করব? প্রথমে মোট জনসংখ্যাটা লিখব 6,550 গুণন
অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার আনুপাতিক ভাগারটা লিখব কত 1/5। ঠিক আছে, এত জন। দেখো বন্ধুরা কাটাকাটি করলে এটাই আসবে 1310 আসবে, হলো কত 1310 জন। ঠিক আছে, তাহলে আমরা মোট লোক সংখ্যা থেকে স্বাক্ষর লোকের সংখ্যা আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা পেয়ে গেলাম, এটাই তোমাদের উত্তর। 2 নম্বর অঙ্কটা কি আছে, 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব হিসাব করি। তো দেখো বন্ধুরা কি আছে, মোট কত টাকা আছে, মোট 640 টাকা, লিখব মোট 640 টাকা লিখলাম। এবার বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দেব, তাহলে লিখব বিশু ও অপর্ণা পাবে কি অনুপাতে পাবে বন্ধুরা, 5:3 অনুপাতে, 5:3 অনুপাতে। ঠিক আছে, এবার কি করব, বিশু আর অপর্ণার আনুপাতিক ভাগার বের করব। তাহলে লিখব বিশু ও অপর্ণার আনুপাতিক ভাগার, যথাক্রমে তো দেখো কি করব, প্রথমে লিখব এই যে বিশুর অনুপাতটা, আর নিচে কি করব, এই দুটো যোগ করব 5 + 3, তারপর এখানে উপরে লিখব তোমার অপর্ণার অনুপাতটা আর নিচে যোগ করে দেব, কেমন। তাহলে এটা হবে 5 8 আর এটা হবে 3 8। তো দেখো 5:3 অনুপাতে মানে মোট হচ্ছে 8 ভাগ, বুঝলে। 8 ভাগের মধ্যে 5 ভাগ পাবে তোমার বিশু আর 3 ভাগ পাবে অপর্ণা, বুঝলে। এটাই হচ্ছে আনুপাতিক ভাগার। এবার কি লিখব, সুতরাং বিশু পাবে, আচ্ছা মোট কত 640 টাকা, গুণন বিশুর আনুপাতিক ভাগার হচ্ছে 5/8, এত টাকা। ঠিক আছে, এবার কাটাকাটি করো, 8 8 64 আর 0, তাহলে 5 8 40 আর 0 400 টাকা। ঠিক আছে, তাহলে বিশু কত পাবে 400 টাকা, এবং অপর্ণা পাবে মোট 640 টাকা, গুণন অপর্ণার আনুপাতিক ভাগার হচ্ছে 3/8, এত টাকা। ঠিক আছে, কাটাকাটি করলে এটা 80 হবে, 3 8 24, 240 টাকা, বুঝলে। তাহলে লক্ষ্য করো 400 টাকা আর 240 টাকা, 640 টাকা ভাগ হয়ে গেল, কেমন। এই হলো তোমাদের 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। এখানে লক্ষ্য করো লোহা আর কার্বন আছে ইস্পাতে, তো শুধু আমাকে বের করতে হবে যে ইস্পাতে লোহার পরিমাণ, লোহা কতটা আছে, বুঝলে। তো দেখো কি লিখব, ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত কি আছে বন্ধুরা, 49:1, বুঝলে। এবার লিখব ইস্পাতের পরিমাণ, হচ্ছে তোমার 250 কুইন্টাল, 50 কুইন্টাল। ঠিক আছে, মানে লোহা আর কার্বন মিলে 250 কুইন্টাল। এই 250 কুইন্টাল ইস্পাতে লোহা কতটা আছে সেটা বের করব। তো এখানে লক্ষ্য করো শুধু যদি আমরা লোহার আনুপাতিক ভাগারটা বের করি তাহলেই হবে, কারণ শুধু লোহাটা বের করতে হবে। তাহলে লিখব লোহার
আনুপাতিক, তোমরা লিখতে পারো ইস্পাতে লোহার আনুপাতিক ভাগাহার, কোনো অসুবিধা নেই। লোহার আনুপাতিক ভাগাহার। আচ্ছা দেখো, মোট হচ্ছে কত, 49 আর 1 50 ভাগ, 50 ভাগের মধ্যে 49 ভাগ হচ্ছে লোহা। তাহলে কিভাবে আনুপাতিক ভাগাটা লিখবো বন্ধুরা, আগের মতো করে প্রথমে লিখবো লোহার অনুপাতটা, তারপর নিচে যোগ করব 49 যোগ 1, তাহলে হচ্ছে তোমার 49 আর নিচে 50। তো লিখবো সুতরাং ইস্পাতে লোহার পরিমাণ, লোহার পরিমাণ কি করব, মোট 250 কুইন্টাল, আর ইস্পাত লোহার আনুপাতিক ভাগাহার হচ্ছে 49/50, আর এইদিকে লিখব কুইন্টাল। ঠিক আছে, কাটো, এই শূন্য কাটো, 5 5 25, থাকলো উপরে 49 আর 5, তাহলে গুণ করলে কত হবে, 5 লং 45 5, হাতে 4, 4 5 20, আর 4 24, 245 কুইন্টাল। বুঝলে, এটাই হলো তোমাদের উত্তর। 4 নম্বর অঙ্কটা দেখো, কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হবে সেটা বের করতে হবে। তো দেখো বন্ধুরা, প্রথমে কি করতে হবে, প্রথমে মোট ছাত্রীর সংখ্যা 143 জন। এই 143 জন ছাত্রীর মধ্যে গান করতে পারা ছাত্রী এই অনুপাতে কতজন আছে, আর নাচ করতে পারা ছাত্রী এই অনুপাতে কতজন আছে সেটা বের করতে হবে। তারপর এই আরও 3 জন ছাত্রী গান করতে এলে গান করতে পারা ছাত্রীর সংখ্যা কত হবে সেটা বের করে অনুপাতটা বের করলে অঙ্কটা হয়ে যাবে। বুঝলে? তো দেখো বন্ধুরা, প্রথমে লিখব গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত। অনুপাত কি আছে, 9:2। ঠিক আছে, মানে মোট হচ্ছে 11 ভাগ, 11 ভাগের মধ্যে 9 ভাগ হচ্ছে তোমার গান করতে পারা ছাত্রী, আর 2 ভাগ হচ্ছে নাচ করতে পারা ছাত্রী। বুঝলে? এবার মোট ছাত্রী কতজন, মোট ছাত্রী সংখ্যা 143 জন। তো এবার কি করব, গান করতে পারা আর নাচ করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগারটা বের করব। তাহলে লিখব গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগার। যথাক্রমে কথাটা লিখবে, কারণ একসাথে আমি দুইটাই লিখব, তাই যথাক্রমে কথাটা ব্যবহার করব। তো দেখো বন্ধুরা, তোমরা এটা ডাইরেক্ট লিখতে পারো। দেখো কিভাবে লিখবে, দেখো গান করতে পারা হচ্ছে 9, আর নিচে যোগ করে দাও 9 আর 2 11। ঠিক আছে, এখানে দুটো পদই যোগ করতে হবে, পূর্বপদ উত্তরপদ দুটোই যোগ করতে হবে, আর উপরে এখানে হবে কত 2, আর নিচে হবে 11। বুঝলে? তোমরা ডাইরেক্ট লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার লিখব সুতরাং গান করতে পারা ছাত্রী সংখ্যা, ছাত্রী সংখ্যা। তো দেখো বন্ধুরা, মোট ছাত্রী হচ্ছে 143 জন, গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগাহার হচ্ছে 9/11, এতজন। মোট ছাত্রী সংখ্যার সাথে যেটা বের করবে তার আনুপাতিক ভাগারটা গুণ করবে। 11 কো 11, থাকলো এখানে 3 আর 3 33, 3 11 33, 3 লং 27 7, হাতে 2, 9 গো 9 2 11, 117 জন। ঠিক আছে, গান করতে পারা ছাত্রী সংখ্যা হচ্ছে 117 জন। এবং নাচ করতে পারা, নাচ করতে পারা ছাত্রী সংখ্যা, ছাত্রী সংখ্যা কি করব, মোট ছাত্রী সংখ্যা গুণন নাচ করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগার। ঠিক আছে, এতজন। কাটাকাটি করলে আগেরটাই আসবে, 13 2 13 26 জন। বুঝলে? এবার কি বলেছে খুব মন দিয়ে শুনবে, আরও 3 জন ছাত্রী গান করতে আসে। ঠিক আছে, লিখব
আরও 3 জন ছাত্রী গান করতে এলে গান করতে পারা ছাত্রী সংখ্যা হবে, গান করতে পারা ছাত্রী সংখ্যা কতজন হবে বন্ধুরা? তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, গান করতে পারা ছাত্রী কত? 117 জন। আবার যদি 3 জন আসে তাহলে কতজন হবে যোগ করব? তাহলে 117 যোগ 3 মানে কত হবে বন্ধুরা? 120 জন। ঠিক আছে, 120 জন। এবার দেখো, নাচ করতে পারা ছাত্রী যতজন ছিল ততজনই আছে, এরা না আসছে না গেছে, 26 জনই আছে। আরও 3 জন ছাত্রী গান করতে এসেছে এবং তাদের সংখ্যা হয়েছে 120 জন। এখন এদের অনুপাতটা কত হবে সেটা বের করতে হবে। তো লিখব এখন এখন এদের অনুপাত হবে, আচ্ছা এখন এভাবে লিখছি, এখন গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীদের অনুপাত হবে, দেখো আচ্ছা গান করতে পারা কত? 120 জন হলো, তাই না? আর নাচ করতে পারা 26 জন। তাহলে 2 দিয়ে কাটি, 2 × 60 120 আর 2 × 13 26। তাহলে এখন গান করতে পারা আর নাচ করতে পারা ছাত্রীদের অনুপাত কী পেলাম বন্ধুরা? 60:13। এটাই উত্তর। 5 নম্বর অঙ্কটা কী আছে বন্ধুরা? 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। তাহলে এখানে ডেটল বেশি আছে, জল কম আছে। ঠিক আছে, ডেটল জল মানে এখানে মিশ্রণ আছে, ঠিক আছে, ডেটল আর জলের মিশ্রণ। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল আর ডেটলের আয়তনের অনুপাত কত হবে? প্রথমে কি করতে হবে বন্ধুরা, এই 240 মিলিলিটার ডেটল জলে জল কতটা আছে, ডেটল কতটা আছে সেটা আগে বের করতে হবে, তারপর মেশানোটা পরে হবে, বুঝলে? তো দেখো বন্ধুরা, এখানে লিখব জল ও ডেটলের আয়তনের অনুপাত কি আছে? 1:3। এবার ডেটল জলের পরিমাণ, মোট ডেটল জলের পরিমাণ 240 মিলিলিটার। 240 মিলিলিটার, মিলিলি, ঠিক আছে, 240 মিলিলি। এবার কি করব বন্ধুরা, জল আর ডেটলের আনুপাতিক ভাগাড়টা বের করব। তো লিখব জল ও ডেটলের আনুপাতিক ভাগাড় যথাক্রমে, তো দেখো বন্ধুরা এখানে লক্ষ্য করো, জল হচ্ছে তোমার 1, ঠিক আছে, উপরে লিখব 1 আর নিচে পূর্বপদ উত্তরপদ মানে দুটো পদই যোগ করব, কত হবে? 4। আর এখানে কত হবে? 3 আর এখানে হবে নিচে 4, বুঝলে? এটার মানে 1:3 মানে হচ্ছে মোট 4 ভাগ, 4 ভাগের মধ্যে 1 ভাগ জল, এই 4 ভাগের মধ্যে 1 ভাগ জল আর 3 ভাগ ডেটল, এটাকেই আনুপাতিক ভাগাড় বলে, বুঝলে? এবার কি করব বন্ধুরা, এবার জলের পরিমাণটা বের করব। তো লিখব সুতরাং ডেটল জলে জলের পরিমাণ, আচ্ছা ডেটল জলের পরিমাণ, মোট জল 240 মিলিলিটার। যেহেতু জলের পরিমাণ বের করব, জলের আনুপাতিক ভাগাড় দিয়ে গুণ করব, এত মিলিলি, ঠিক আছে। তাহলে 4 × 6 = 24 আর 0 60 আসলো, 60 মিলিলিটার, বুঝলে? এবং ডেটলের পরিমাণ
ডেটলের পরিমাণ। এবার ডেটলেরটা বের করব। আচ্ছা, ডেটলের পরিমাণ কীভাবে বের করব? প্রথমে মোট ডেটল জলের সাথে গুণ করব ডেটলের আনুপাতিক ভাগার, কত? 3/4, এত মিলিলিটার, মিলিলি, তাহলে কত হবে? 60, 3 6 18 আর 0, 180 মিলিলিটার। ঠিক আছে, তাহলে ডেটলের পরিমাণ পেলাম 180 আর জল হচ্ছে তোমার 60, তাহলে কত হলো? 180 240 মিলিলিটার হয়ে গেল। এবার কি বলেছে যে 60 মিলিলিটার জল মেশালে জল আর ডেটলের আয়তনের অনুপাত কত হবে? তো দেখো, তো কি লিখবো এবার লিখবো আরও 60 মিলিলিটার জল মেশালে জলের পরিমাণ হবে, জলের পরিমাণ হবে, আচ্ছা জল কতগুলো বন্ধুরা? জল হচ্ছে তোমার 60 মিলিলিটার, তাই না? এর সাথে আবার 60 মেশালে কি হবে? যোগ হবে, তাহলে লিখব 60 + 60 মানে 120 মিলিলিটার। 120 মিলিলিটার হবে তোমার জল, 120 মিলিলিটার। তো লিখব এখন জল অনুপাত ডেটল, একটু শর্ট করে লিখলাম, ঠিক আছে? তো জল 120 মিলিলিটার আর ডেটল হচ্ছে তোমার 180, এই দিকের একটা শূন্য এই দিকের একটা শূন্য বাদ দাও, এবার 6 দিয়ে 6 দুগুণা 12, 3 6 18, বুঝলে? তো তোমরা অনুপাতকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে না পারো, তোমরা কি করবে? এর আগের ভিডিওগুলো আমার দেখবে, তাহলে তোমরা খুব সহজে কিন্তু এগুলো পারবে, বুঝলে? তাহলে উত্তর তোমাদের এটাই থাকলো, 2:3। 6 নম্বর অঙ্কটা কি আছে? এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন? তো এখানে শুধু সংসার খরচটা বের করতে হবে। তো দেখো, এক ব্যক্তির মোট মাসিক আয় কত? 24,750 টাকা। তাহলে এখানে শুধু লিখি মোট মাসিক আয়, ঠিক আছে? তোমরা লিখতে পারো এক ব্যক্তির মোট মাসিক আয়, মোট মাসিক আয় এভাবে লিখতে পারো, তোমরা নিজের মতো করে লিখবে, কেমন? মোট মাসিক আয় 24,750 টাকা, ঠিক আছে? 24,750 টাকা। তিনি বাড়ি ভাড়া দেন, তিনি বাড়ি ভাড়া দেন 750 টাকা, ঠিক আছে? 750 টাকা বাড়ি ভাড়া দেন। তাহলে দেখো, 24,750 টাকা থেকে যদি 750 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, তাহলে টাকা কত টাকা বাকি থাকে সেটা বের করব। তা লিখব বাকি থাকলো, বাকি থাকে, টাকা বাকি থাকে আর কি। তো বাকি থাকে 24,750 মাইনাস 750 টাকা, ঠিক আছে? তাহলে 750 বাদ দিয়ে দাও, 24,000 টাকা থাকে তার কাছে, বুঝলে? তাহলে তার কাছে বাকি থাকলো 24,000 টাকা। এই 24,000 টাকা তিনি কি করেন? সংসার খরচ করেন আর ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খরচা করেন। তাহলে তিনি কত টাকা সংসার খরচ করেন? তাহলে এখানে লিখব তিনি 24,000 টাকা, ঠিক আছে? তিনি 24,000 টাকা 3:1 অনুপাতে খরচ করেন। আমি একটু শর্ট করে লিখছি, হ্যাঁ? তোমরা মোট লাইনটা লিখতে পারো যে তিনি এত টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে শুধু সংসার খরচটা চেয়েছে, তাই না? তো শুধু সংসার খরচের আনুপাতিক ভাগারটা বের করি, কেমন? তাহলে লিখব যে সংসার খরচের আনুপাতিক ভাগার, আনুপাতিক ভাগার। তো দেখো বন্ধুরা, সংসার খরচের অনুপাত কোনটা? 3, আর এটা হচ্ছে তোমার শিক্ষার জন্য খরচ করেন। তাহলে উপরে লিখব 3 আর নিচে লিখব 3 + 1, তার মানে 3/4, এত। আনুপাতিক ভাগার হচ্ছে 4 ভাগের 3 ভাগ। 3:1 মানে হচ্ছে মোট 4 ভাগ, 3 + 1 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ তিনি খরচা করেন সংসার খরচে ব্যয় করেন, বুঝলে?
আর বাকি টাকা তিনি শিক্ষার জন্য ব্যয় করেন। এবার লিখব সুতরাং তিনি সংসার খরচ করেন, তিনি সংসার খরচ করেন। আচ্ছা, মোট কত টাকা? মোট হচ্ছে 24,000 টাকা। আর সংসার খরচের আনুপাতিক ভাগার হচ্ছে 3/4। তাহলে 4 6 24 আর 3টা শূন্য বসায় দাও। 6,000, 3 6 18,000। 18,000 টাকা তিনি কি করেন বন্ধুরা? সংসার খরচ করেন। কেমন? 7 নম্বর অঙ্কটা কী আছে? বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আয় করলো, আর পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে 1,300 টাকা পেল। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করে, তবে তিনি কত টাকা নতুন বই কেনা, তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তো শুধু নতুন বই কত টাকা কেনা হয়েছিল সেটা বের করতে হবে। তো দেখো বন্ধুরা, প্রথমে কি করব? প্রথমে মোট কত টাকা হচ্ছে সেটা বের করব। তাহলে লিখব মোট, ঠিক আছে, মোট কত টাকা হচ্ছে যোগ করে নেই আগে। 74,350 টাকা সরকারি অনুদান, 74,350 টাকা সরকারি অনুদান, 4,350 টাকা চাঁদা আয়, 4,350 টাকা চাঁদা থেকে আয় করে, আর বাকি 1,300 টাকা। ঠিক আছে, এটা যোগ করব। তো দেখো বন্ধুরা, এখানে 74,350, 4,350 আর 1,300 যোগ করলে মোট হবে তোমার কত? 80,000, 80,000 টাকা। এটা হচ্ছে ওদের মোট। ঠিক আছে, মোট 80,000 টাকা হলো। তো দেখো বন্ধুরা, এখানে আমি শর্ট করে লিখছি। এখানে লিখব যে খরচের অনুপাত, খরচের অনুপাত, খরচের অনুপাত। তো দেখো, তোমরা কিন্তু এখানে লিখতে পারো যে নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে যে খরচা হয় তাদের অনুপাত। তো এইভাবে লিখতে পারো, তোমরা ইচ্ছা মতো লিখতে পারো। আচ্ছা, খরচের অনুপাতটা কি আছে? 15:3:2। ঠিক আছে, এটা হচ্ছে ওদের খরচের অনুপাত, বিবেকানন্দ পাঠাগারের খরচের অনুপাত। এবার আমি যেহেতু বের করব যে নতুন বই কিনতে মোট কত খরচ হয়, তো নতুন বইয়ের আনুপাতিক ভাগারটা বের করব। তো এখানে লিখব নতুন বই কিনতে, নতুন বই কিনতে যে খরচ হয়, যে খরচ হয় তার আনুপাতিক ভাগার। তো দেখো বন্ধুরা, আচ্ছা, এটা হচ্ছে নতুন বই কিনতে, আর 3 হচ্ছে তোমার পুরনো বই বাঁধাতে, আর 2 হচ্ছে পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে খরচ হয়, মানে এই অনুপাতে খরচ হয়। তাহলে এখানে যেহেতু নতুন বইয়েরটা বের করব, তো প্রথমে লিখব উপরে 15 আর নিচে অনুপাতগুলো যোগ করে দেব, মানে অনুপাতের 3টা পদ যোগ করে দেব। তাহলে কত হবে? 15, 3। তোমরা ডাইরেক্ট লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট যোগফলটা করতে পারো, কোনো অসুবিধা নেই। 15 আর এটা হচ্ছে 18, 19, 20। ঠিক আছে, তো লিখব সুতরাং নতুন বই কিনতে খরচ হয়, আচ্ছা, মোট খরচ হচ্ছে মোট কত টাকা ওঠে? 80,000 টাকা ওঠে, 80,000 টাকা ওঠে। আর নতুন বই কিনতে যে খরচ হয় তার আনুপাতিক ভাগার হচ্ছে 15/20। কাটাকাটি করে দাও, 0 0 কাটো, 2 4 2 8, 8 কাটা গেল, থাকলো 3টা শূন্য, 1টা 2টা 3টা। তাহলে 4 15 60 আর 3টা শূন্য, 60,000 টাকা। ঠিক আছে, তাহলে নতুন বই কিনতে খরচ হয় কত? 60,000 টাকা। বুঝলে? এটাই উত্তর। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের পার্ট 2তে 8 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমাদের যদি পার্ট 1 ভালো লাগে, তোমরা অবশ্যই পার্ট 2 দেখে নেবে। তোমরা পার্ট 1-এর ভিডিওর কমেন্টে যাবে, কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পার্ট 2টা দেখে নেবে। কেমন?